হ্যালো এভরিওয়ান, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার তোমাদের 14 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা কবিতা তোমাদের সিলেবাসে থাকা, সেটা হচ্ছে সুচেতনা। এই সুচেতনা কবিতা সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব, কিন্তু তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার এবং 7076398606 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি কত বলো তো? শুধুমাত্র তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস। তো এখন যদি তোমরা অ্যাডমিশন নাও, আমাদের সেন্টার থেকে অফার চলছে, 1199 লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কোর্সটা পাচ্ছ। কোর্স ফি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কিন্তু রেজিস্ট্রেশন ফিসের জন্য মাত্র 99 টাকা তোমাদের প্রোভাইড করতে হয় পুরো সেমিস্টারের জন্য। এবার তোমরা ভাবতেই পারো স্যাররা কি পাগল হয়ে গেল, মাত্র 99 রুপিসে কোর্স দিচ্ছে? এবার 99 রুপিস কোর্স ফি না, আমি আবারও বলছি 99 টাকা অ্যাডমিশন ফিস। আমরা কোনো কোর্স ফি এবার তোমাদের থেকে নিচ্ছি না, আমরা সম্পূর্ণ বিনামূল্যে এবার তোমাদেরকে কোর্সটা প্রোভাইড করছি। ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের 99-এর কোর্সে অ্যাড হয়ে গেছে, অলরেডি 30 থেকে 35 জন স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আমরা কিন্তু এই বছর অ্যাডমিশনটা নেব মাত্র 100 জন স্টুডেন্টকে বিনামূল্যে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের প্রথমত আমি সুচেতনা যে কবিতাটি নিয়ে আলোচনা করব, সেই সুচেতনা কবিতার কবি পরিচিতি নিয়ে প্রথমে একটু আলোচনা করি, তারপরে মূল কবিতায় আমি ফিরে যাচ্ছি। সুচেতনা কবিতার যদি আমি কবি বলি, তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ। তিনি কিন্তু একজন বাঙালি প্রসিদ্ধ বিজ্ঞানী, কবি, শিক্ষাবিদ এবং দার্শনিক কিন্তু ছিলেন। তার ভাষাবিদ্যার ক্ষেত্রে অবদান কিন্তু সবচেয়ে বেশি ছিল এবং তিনি রাষ্ট্রবিদ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। 1926 সালে তিনি বরিশালে জন্মগ্রহণ করেছেন, বেঙ্গল প্রেসিডেন্সিতে, এবং ব্রিটিশরা তখন ভারতবর্ষ শাসন করত। তিনি 1926 সালে জন্মগ্রহণ করার পর তিনি প্রথমত পড়েছিলেন বরিশালের ব্রজমোহন স্কুলে। তার পিতা ছিল সত্যানন্দ দাশগুপ্ত এবং মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজেও পড়াশোনা করেছিলেন ইংরেজি অনার্স নিয়ে, বিএ এবং এমএ কমপ্লিট করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে আমরা ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপির কথা বলতে পারি, বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী। 1954 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর তিনি কিন্তু মারা যান। তো এবার আমরা চলে আসব সুচেতনা কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। কি বলেছে দেখো, সুচেতনা কবিতার নাম, জীবনানন্দ দাশ রচয়িতা বা কবি। বলছে, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। এইটা হলো প্রথম প্যারাগ্রাফ কবিতার। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক এবং এক আশাবাদী কবিতা। এই কবিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চারপাশের ধ্বংসযজ্ঞ, মৃত্যু এবং মানুষের প্রতি মানুষের নিষ্ঠুরতা দেখে কিন্তু কবি একটা গভীরভাবে শোকাহত হয়েছিলেন এবং এই শোকাহত যে মনের বহিঃপ্রকাশই ছিল কিন্তু এই সুচেতনা কবিতাটি। তো এখানে প্রথম প্যারাগ্রাফে কি বলেছে কবিতার শুরুতেই কবি সুচেতনাকে সম্বোধন করেছেন, বলছেন, সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। তাহলে একেবারে সূচনাতেই কবি আহ্বান করেছেন সুচেতনাকে, এবং সুচেতনা এখানে কেবল কোনো মানবী নয়, বরং মানুষের শুভবুদ্ধি এবং চেতনার এক বিমূর্ত রূপ। ঠিক আছে? তো এখানে কি বলছে যে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ, এমন এক দ্বীপের কথা এখানে প্রসঙ্গ তুলে ধরেছেন। বলছে বিকালের নক্ষত্রের কাছে, এবং বলছে সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা রয়েছে, মানে এক নির্জন রূপ। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য কিন্তু নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবু তোমার কাছে আমার হৃদয়। এখানে বোঝার চেষ্টা করো কি বোঝাতে চেয়েছেন কবি,
বলছে এই শুভ চেতনা আমাদের রূঢ় বাস্তবতা থেকে অনেক দূরে এক শান্ত এবং নির্জন স্থানে কিন্তু অবস্থান করছে, যেখানে আমরা দারুচিনি বনানীর দ্বীপ বলছি, যে জায়গাটাকে নির্জন স্থান এবং শান্ত স্থানটিকে কবি এখানে দারুচিনি বনানীর ফাঁকে বলে অবস্থান করেছেন। এবং কবির আকাঙ্ক্ষিত এক আদর্শ জগৎ কিন্তু এই জগৎ, এক নির্জন দ্বীপ, এক দূরতর দ্বীপ, যেখানে কোনো অশান্তি নেই, যেখানে থাকবে শান্তি, ঘোরতর শান্তি। নেক্সট কি বলেছে, পরবর্তী প্যারাগ্রাফ বলছে, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ, এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। অর্থাৎ এখানে কি বলছে, এখানে বর্তমানের যে নিষ্ঠুরতা বনাম শাশ্বত সত্য, এই শাশ্বত সত্যের কথা কবি এখানে তুলে ধরেছেন। এখানে বলেছেন যে তিনি বাস্তবতাকে অস্বীকার করেননি কিন্তু, এবং তিনি দেখেছেন পৃথিবীর রণরক্ত এবং তথাকথিত সফলতা, যুদ্ধ এবং রক্তপাত সাময়িক বাস্তবতা হতে পারে, কিন্তু মানুষের শেষ গন্তব্য কিন্তু ভালোবাসা এবং শান্তি। এই যে আজকের কথা তুমি চিন্তা করো, আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আমরা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখেছি, আমরা ইরান আমেরিকার যুদ্ধ দেখছি, তাহলে এই যে এই যুদ্ধময় পৃথিবী কিন্তু সারা জীবন যুদ্ধময় থাকবে না, সারা জীবন কিন্তু রক্তক্ষয় মানুষের হবে না। একটা সময় আসবে যখন এই যুদ্ধর পরিবর্তে শান্তি ফিরে আসবে। তাই কবি জীবনানন্দ দাশ এখানে শান্তির জয়গান কিন্তু তিনি করেছেন, এবং তিনি খুব ভালো করেই বলেছেন যে রক্তপাত এবং যুদ্ধ কিন্তু এটা সাময়িক, এটা বাস্তবতা হতে পারে না, এটা কিছু সময়ের জন্য হয়তো পৃথিবীর গতিকে স্তব্ধ করে দিতে পারে, কিন্তু তাই বলে সারা জীবন কিন্তু স্তব্ধ করে দিতে পারে না। মানুষের জীবনে শান্তিটাই মুখ্য, যুদ্ধ কিন্তু মুখ্য নয়। তাহলে এখানে পরবর্তী প্যারাগ্রাফে কবি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এখানে মানুষের নৈতিক অবক্ষয়ের কথা, ভাতৃঘাতী সংঘাতকে কবি অসুখ হিসাবে চিহ্নিত করেছেন। মানুষ নিজের অজান্তেই আপনজনকে আঘাত করছে, তবুও এই পৃথিবীর কাছেই কিন্তু মানুষ ঋণী, কারণ পৃথিবী তাকে জীবন দিয়েছে। নেক্সট প্যারাগ্রাফে কি বলেছে দেখো, বলেছে বন্দরে জাহাজে আসে ফসল নিয়ে, কিন্তু সেই ফসল আসে অগণন মানুষের শব মানে লাশ। তাহলে যুদ্ধ কি? যুদ্ধ মানুষের লাশ নিয়ে আসে, যুদ্ধের ভয়াবহতা মানুষের রক্তের বিনিময়ে কিন্তু অর্জিত হয়, সম্পদের দিকে কিন্তু অর্জিত সম্পদের দিকে ইঙ্গিত করে। এখানে কথাটা বলছে পরবর্তী প্যারাগ্রাফে, বলছে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয় সেই শস্য, অগণন মানুষের শব থেকে উৎসরিত স্বর্ণের বিষয়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্তক্লান্ত কাজের আহ্বান। অর্থাৎ যখন জাহাজ আসে, সেই জাহাজ কিন্তু অগণিত মানুষের শব নিয়ে আসে। এটি যুদ্ধের ভয়াবহতা এবং মানুষের রক্তের বিনিময়ে অর্জিত সম্পদকে কিন্তু ইঙ্গিত করছে। যুদ্ধ বা কনফুসিয়াসের মতো মহামানবের আদর্শ কিন্তু এই ধ্বংসলীলা দেখে স্তম্ভিত বা বোবা হয়ে যায়, তবুও মানুষকে তার কাজের আহ্বানে সাড়া কিন্তু দিতেই হয়। নেক্সট বলছে সুচেতনা এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবী ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ, এ বাতাস কি পরম সূর্যক রজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ আমাদের মতো ক্লান্তহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। তাহলে এখানে কি বলছে, এখানে বলছে কবি এখানেই শেষ করেননি, কিন্তু কবি বলেছেন আরও আসার কথা। বলছে এই মুক্তি একদিন আসবে না, এটি হবে অনেক শতাব্দীর মনীষীদের সাধনার ফল। আজকে আমরা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যা সিচুয়েশন বা যা পরিস্থিতি দেখছি, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ভারতবর্ষকে একদিনে কিন্তু আমরা ভালো করতে পারবো না, সেখানে অনেকটা সময়ের প্রয়োজন আছে। অনেক মনীষীরা সাধনা করবে এবং তারপরে সেটা ফিরে আসবে। তো কবি নিজেকে সাধারণ মানুষকে ক্লান্তিহীন নাবিক বলেছেন। আমরা হয়তো আজই সেই সুন্দর সমাজ দেখে যেতে পারবো না, কিন্তু কবির বিশ্বাস যে অন্তিম প্রভাতে শেষ একদিন সকালে হয়তো উজ্জ্বল মানব সমাজ গড়ে উঠবে,
হয়তো সূর্যের সেদিন কিরণ মৃদু হেসে আমাদের সামনে এক সুন্দর ভবিষ্যৎ আমাদের সামনে তুলে ধরবে। তো কবি কিন্তু এটাই কিন্তু আশাবাদী। এবং লাস্ট প্যারাগ্রাফে কবি বলেছেন, মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘোরে কখন এসেছি, না হলেই ভালো হতো, অনুভব করে এসে সে গভীরতার লাশ হলো, সে সব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি, যা হলো হবে মানুষের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। অর্থাৎ শেষ স্তবকে এসে কবির কণ্ঠে এক গভীর দার্শনিক সত্য ফুটে উঠেছে। প্রথমে কবির মনে হয়েছিল পৃথিবীতে না এলেই ভালো হতো, কারণ এখানকার দুঃখ কষ্ট অপরিসীম, সে সবার নয়। কিন্তু পরক্ষণেই তিনি এখানে থাকতে থাকতে উপলব্ধি করেছেন পৃথিবীর এই রূঢ়তার মাঝেও কিন্তু শিশির ভেজা ভোরের মতো সূর্যের সুন্দর মুহূর্ত আসতে পারে। মানুষ যা অর্জন করেছে এবং যা হারিয়েছে সব কিছুর ঊর্ধ্বে একটিই সত্য আছে, সেটা হচ্ছে অন্ধকার বা শাশ্বত রাত্রির পরেই কিন্তু অনন্ত সূর্যোদয় ঘটবে। অর্থাৎ ধ্বংসের পরেই যে সৃষ্টির সম্ভাবনা লুকিয়ে আছে তা কবি কিন্তু অনুভব করেছিল। অর্থাৎ সুচেতনা কবিতাটি একটি চরম নিরাশার মধ্যেও একটা আশার গান। এখানে সুচেতনা কবিতা মানে নিরাশার মধ্যেও এক আশার জয়গান। পৃথিবী বুঝতে পারছেন কবি এখন অসুস্থ, চারিদিকে রক্ত আর স্বার্থপরতা, যুদ্ধ, কিন্তু কবির বিশ্বাস একটা সময় মানুষের শুভবুদ্ধির উদয় হবে, মানুষ বুঝতে শিখবে কোনটা ভুল কোনটা ঠিক, এবং আবার একদিন সুন্দর ভোরের কারিগর সে হয়তো আজ নেই, কিন্তু ভবিষ্যতে নিশ্চিতভাবে সে কিন্তু আসবে। তাহলে এটি কিন্তু কবিতা মানে এই কবিতাটি একধারে ক্লান্তি, বিষণ্ণতা এবং একদিকে মহৎ এক আশাবাদের কিন্তু প্রতীক এই কবিতাটি। তো আশা করছি তোমাদের এই সুচেতনা কবিতাটি আমি বোঝাতে পেরেছি। তোমাদের যদি কবিতাটি ভালো লেগে থাকে, আমার পড়ানোর স্টাইল বা বিষয়বস্তু যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।